আজকে যতগুলো পারি গ্রুপে করে দেবো, আর আস্তে আস্তে হবে, ঠিক আছে? তো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি নিউটনের যেটা গতিসূত্র আগের চ্যাপ্টার যেটা পড়া হয়েছে, আর ঘর্ষণ, এই দুটো কিন্তু একটাই চ্যাপ্টার, ঠিক আছে? বইয়ে আলাদা আলাদা করে চ্যাপ্টার গুলোকে ভাগ করা আছে ঠিকই, কিন্তু কোশ্চেন যখন পড়বে বা কোনো অঙ্ক পড়বে তখন কিন্তু নিউটনের গতিসূত্র আর ঘর্ষণ এই দুটো চ্যাপ্টারকে পাঞ্চ করেই অঙ্ক পড়বে, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টারকে আলাদা করে ভাবার কিছু নেই, দুটোকে একটা চ্যাপ্টার হিসাবেই ট্রিট করবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পরে দেওয়া আছে আলাদা করে, কারণ নিউটনের গতিসূত্রটা আলাদা করে পড়লে এটা বুঝতে একটু সুবিধা হয়, সেই কারণে, তাছাড়া আর কোনো কারণ নেই, দুটো একটাই চ্যাপ্টার। তো আসা যাক ঘর্ষণ চ্যাপ্টারে। ঘর্ষণ চ্যাপ্টারটা পড়তে গেলে যেটা প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ঘর্ষণ, ঘর্ষণটা কি, কেন, কখন, আর কোথায়, এই জাতীয় প্রশ্নগুলো উত্তরগুলো জানা থাকলে ঘর্ষণ সংক্রান্ত প্রবলেমগুলো করতে একটু সুবিধা হবে। ঘর্ষণ কি, মানে ঘর্ষণ কি জিনিস, কেন, কেনই ঘর্ষণ উৎপন্ন হয়, কখন কখন সৃষ্টি হয়, কোথায় কোথায় সৃষ্টি হয়, এই জাতীয় প্রশ্নগুলো একটা একটা করে আসে। প্রথমে আসবো ঘর্ষণ কি এই প্রশ্নটাতে। আচ্ছা, ঘর্ষণ কি? প্রথম কথা, ঘর্ষণ হচ্ছে এক জাতীয়, এর নিউটনের গতিসূত্রতে আমরা পড়েছি বল সংক্রান্ত বিষয়, ঘর্ষণ হলো এক জাতীয় বল, কিন্তু এইটা অ্যাকচুয়ালি একটা প্রতিক্রিয়া বল। আগের চ্যাপ্টারে বলেছিলাম প্রতিক্রিয়া বলের কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছিল, যে সুতোর টান হচ্ছে একটা প্রতিক্রিয়া বল, ধাক্কা বা সংঘর্ষ হচ্ছে একটা প্রতিক্রিয়া বল, আরো একটা বলেছিলাম ঘর্ষণ, এটাও কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া বল। ওই চ্যাপ্টারে বলেছিলাম যে, হ্যাঁ বলো। আচ্ছা, আসছে। আচ্ছা, দেখছি। ঠিক আছে, ক্লিয়ার আছে? হুম, ঠিক আছে। প্রথমে আসি ঘর্ষণ বলটা কি। তো ঘর্ষণ বল যেটা বললাম, ঘর্ষণ হচ্ছে এক জাতীয় বল। বল সংক্রান্ত বিষয়গুলো আগের চ্যাপ্টারে পড়া হয়েছে, বলের সমীকরণ বা সেই সংক্রান্ত কিছু প্রবলেম, সমস্যার সমাধান আমরা কিভাবে করবো, এই বিষয়গুলো। তো ঘর্ষণ হচ্ছে এক জাতীয় বল। কি জাতীয় বল? এটা এক ধরনের প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল, আপাতত এইটুকুই জেনে রাখুন যে ঘর্ষণ হচ্ছে এক জাতীয় প্রতিক্রিয়া বল। আস্তে আস্তে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। এখন ঘর্ষণ বল কেন, কখন আর কোথায় সৃষ্টি হয়, এই সংক্রান্ত প্রশ্নগুলোতে আসবে। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ঘর্ষণ বল কেন সৃষ্টি হয়, এর কারণটা কি। ঘর্ষণ বল কোথায় কেন সৃষ্টি হয় না, ধরে নেওয়া যায় যে কোন একটা টেবিল আছে, একটা টেবিল বা মেঝেও ধরে নিতে পারো, এই মেঝের উপর কোন একটা বস্তু নামানো আছে, একটা বস্তু এখানে নামানো আছে। এখন বাইরের দিক থেকে দেখে কোন একটা তলকে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে টেবিলের যেটা উপরের তল, টেবিলের যেটা উপরে আপার সারফেস, যেটা উপরের তল, আর এই যে বস্তুটা আমরা রেখেছি বস্তুর যেটা নিচের তল, এই দুটো একটা আরেকটার সাথে সংস্পর্শে আছে, খানিকটা ক্ষেত্রফল জুড়ে একটা আরেকটার সাথে সংস্পর্শে থাকবে, ঠিক আছে? এখন এই যে জায়গাটা এদের সংস্পর্শে আছে, সেই জায়গাটাকে বাইরে থেকে দেখলে যতই মনে হোক যে তলটা মসৃণ আছে, এটা আমাদের আপাতভাবে সাধারণ চোখে মনে হতে পারে যে মসৃণ আছে, কিন্তু এই যদি আণুবীক্ষণিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়,
তাহলে দেখা যাবে যে যে সারফেসটা আমাদের মসৃণ বলে মনে হচ্ছে সেটা কিন্তু প্রকৃতপক্ষে মসৃণ নয়, এর মধ্যে অনেক অমসৃণ ভাব আছে। এই অমসৃণ ভাবগুলোর জন্যই ঘর্ষণ বলের সৃষ্টি হয়। কেন অমসৃণ ভাবগুলোর জন্য ঘর্ষণ বলের সৃষ্টি হয়? না, যে জায়গাটাতে দুটো তল স্পর্শ করে আছে, মানে টেবিলের উপরের তলটা আর বস্তুর নিচের তলটা যে জায়গায় স্পর্শ করে আছে, সেই জায়গাটাকে যদি একটু জুম করে দেখা হয়, মানে একটু বড় করে দেখা হয়, আনুবীক্ষণিক ভাবে দেখা হয়, তাহলে এই জায়গাটা কেমন দেখাবে? এই জায়গাটা দেখাবে এরকম, যে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা হয় তখন দেখাবে টেবিলের যেটা উপরের তল, সেই উপরের তলটা প্রকৃতপক্ষে মসৃণ নয়, এর মধ্যে অসংখ্য এবড়ো খেবড়ো অমসৃণ ভাব রয়েছে। এটা হচ্ছে টেবিলের উপরের তলের অমসৃণ ভাবটা। ঠিক আছে, আরেকটু সুবিধার জন্য অমসৃণ ভাবটা এতটা এবড়ো খেবড়ো না এঁকে বোঝার সুবিধার জন্য এরকম ভাবে আছে, এটা হচ্ছে টেবিলের উপরের তলটা, এরকম একটা অমসৃণ খাঁজকাটা খাঁজকাটা ভাব আছে। ঠিক আছে, আরো টেবিলটা ওইদিকে আছে, খানিকটা পোর্শন আঁকা হলো শুধুমাত্র এইটুকু, যে জায়গাটাকে আমরা একটু বড় করে দেখছি। তাহলে এই যে তলটা আঁকলাম, এটা হচ্ছে টেবিলের উপরের তল। এখন কি করা আছে, এর উপরে একটা বস্তুকে নামানো আছে। বস্তুর নিচের তলটাকেও যদি আমরা দেখি, তাহলে নিচের তলটাও কিন্তু এরকম একটা অমসৃণ ভাব থাকবে। ঠিক আছে, মসৃণ হবে না। তাহলে উপরের বস্তুটাকে যদি আঁকি, তাহলে বস্তুটার মধ্যেও খানিকটা অমসৃণ ভাব থাকবে। এই অমসৃণ, ধরে হচ্ছে এইটা হচ্ছে বস্তু, বস্তু শুধুমাত্র নিচের তলটাকে দেখছি, নিচের তলটা হচ্ছে অমসৃণ। এখন দুটো তলই যদি অমসৃণ হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে টেবিলের যে অমসৃণ ভাব দাঁতের মতো খাড়া খাড়া অংশগুলো রয়েছে, এই টেবিলের খাঁজের সাথে বস্তুর যে খাঁজগুলো, সেই বস্তুর খাঁজগুলো একটা আরেকটার সাথে জয়েন হয়ে যাবে এবং একটা ইন্টারলক হয়ে যাবে, এগুলোকে একটা আরেকটার সাথে এঁটে যাবে। এখন ওপরে এই হাতটাকে যদি বস্তু হিসাবে কল্পনা করে নাও, ওপরের বস্তুটা যদি একদিকে সচল হতে চায়, ঠিক আছে, গতিশীল হতে চায়, তখন কি ঘটনা ঘটবে? এই যে খাঁজগুলো একটা আরেকটার সাথে জয়েন হয়ে গেছে, ইন্টারলক হয়ে গেছে, এগুলো যদি চলাচল করতে চায় একটা আরেকটার সাপেক্ষে, তাহলে একটা আরেকটাকে আটকে ধরে রেখে দেবে। এই ধরে রেখে দেওয়াটাই হচ্ছে ঘর্ষণ বল সৃষ্টির মেন কারণ। এখন দেখা যাক যে কিভাবে ঘর্ষণ বলটা সৃষ্টি হয়। ধরে নেওয়া যাক যে উপরে যে বস্তুটাকে আমরা নামিয়েছি, এই বস্তুটাকে আমরা গতিশীল করতে চাইছি, কোন একটা দিকে গতিশীল করতে চাইছি। কারণ গতিশীল যদি করতে চাই, অতি অবশ্যই আমাকে বাইরের দিক থেকে একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে বস্তুটার উপর বাইরের দিক থেকে একটা বল প্রয়োগ করলাম, এখানে বল F প্রয়োগ করা। এই ছবিতে তাহলে বস্তুর উপর বাইরের দিক থেকে একটা বল প্রয়োগ করেছি F। কি ঘটনা ঘটবে? বস্তুটাকে যদি বাইরের দিক থেকে F বল প্রয়োগ করি, বস্তুটা সোজা সামনের দিকে গতিশীল হতে চায়। যদি সামনের দিকে গতিশীল হতে চায়, তাহলে বস্তুর এই যে খাঁজটা রয়েছে, যে কোনো খাঁজ, একটা খাঁজের কথা ভাবছি, বস্তুর এই যে খাঁজটা রয়েছে, এই খাঁজটা সোজা গিয়ে পরে ধাক্কা মারবে টেবিলের যে খাঁজটা আছে, সেই টেবিলের খাঁজটা। ঠিক আছে, এই খাঁজটা হচ্ছে বস্তুর মধ্যে অবস্থিত, আর এই খাঁজটা হচ্ছে টেবিলের মধ্যে অবস্থিত। বলো। আচ্ছা, ঠিক আছে, তো এটা হচ্ছে টেবিলের খাঁজটা, এটা হচ্ছে বস্তুর খাঁজটা, একটা একটা সাথে এটা আছে। এবার যদি বস্তুটা গতিশীল হতে চায়, তাহলে বস্তুর খাঁজটা সোজা গিয়ে পরে ধাক্কা মারবে টেবিলের খাঁজটাকে। এই টেবিলের খাঁজে একটা সোজা ধাক্কা মারবে, কে তার উপর? না, বস্তু টেবিলের উপর, বস্তুটা প্রয়োগ করছে টেবিলের উপর একটা ধাক্কা, এই একটা খাঁজ অন্য খাঁজটাকে ধাক্কা দিচ্ছে, এটাকে আমরা ক্রিয়া হিসাবে ধরে নিচ্ছি। ক্রিয়া, কেন ক্রিয়াটা সৃষ্টি হলো? না, বস্তুটাকে আমরা গতিশীল করতে চাইছিলাম, ফলে একটা বল প্রয়োগ করেছি সামনের দিকে এগোনোর জন্য, ফলে বস্তুর এই যে খাঁজটা, খাঁজটা সোজা গিয়ে পরে ধাক্কা মারবে টেবিলের খাঁজটাকে। ঠিক আছে, টেবিলের খাঁজটাকে ধাক্কা মারলো, এটাকে আমরা ক্রিয়া বল বলছি। এখন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে একটা বস্তু অন্য বস্তুর উপর যদি একটা বল প্রয়োগ করে, তাহলে দ্বিতীয় বস্তুটা সমান আর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে প্রথম বস্তুটার উপর। এক্ষেত্রে
বস্তুটা টেবিলের উপর বল প্রয়োগ করেছে, তাহলে নিশ্চয়ই টেবিলটাও বস্তুর উপর সমান আর বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এটা যদি ক্রিয়া হয়, বস্তু প্রয়োগ করছে টেবিলের উপর, তাহলে টেবিলটা প্রয়োগ করবে বস্তুর উপর এবং সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। প্রতিক্রিয়া, এই যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করলো, এই প্রতিক্রিয়া বলটাকে আমরা ঘর্ষণ বল বলে থাকি। প্রতিক্রিয়া বলের কাজ কি? না, শুধু যদি বস্তুটাকে খেয়াল করো, এই যে শুধুমাত্র বস্তুটার উপর কি কি বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটার উপর একটা বল প্রয়োগ করেছি এই এফ, বাইরের দিক থেকে আমরা ঠেলেছি বস্তুটাকে, আরেকটা প্রতিক্রিয়া বল অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে গেছে এইটা, এই প্রতিক্রিয়া বলটা কিন্তু বস্তুটার উপরেই কাজ করছে। এখন এই বাহ্যিক প্রযুক্ত বল এফ কি চেষ্টা করবে, এফ চেষ্টা করবে বস্তুটাকে গতিশীল করতে, আর এই যে প্রতিক্রিয়া বলটা কি চেষ্টা করবে, বস্তুটা যেদিকে গতিশীল হতে চাইছে ঠিক তার উল্টো দিকে কাজ করছে, মানে এর গতিটাকে গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করবে। তাহলে ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে এবং একটা গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে যে প্রশ্নটার উত্তর আমরা চাইছিলাম সেটা হচ্ছে ঘর্ষণ বল কি, এটার উত্তর আমরা যখন বললাম যে ঘর্ষণ বল হচ্ছে একটা এক ধরনের প্রতিক্রিয়া বল। দ্বিতীয় প্রশ্ন ছিল কেন ঘর্ষণ বল কেন সৃষ্টি হয়, ঘর্ষণ বল এই কারণে সৃষ্টি হয়। ঠিক আছে, একটা ট্রেন যাচ্ছে, এবার শুনতে পাওয়া যাচ্ছে? হুম, বলছিলাম যে আমাদের প্রথম যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে ঘর্ষণ বল কি। ঘর্ষণ বল কি এর উত্তরে বললাম যে ঘর্ষণ বল হচ্ছে এক ধরনের প্রতিক্রিয়া বল। দ্বিতীয় কোশ্চেন ছিল যে ঘর্ষণ বল কেন সৃষ্টি হয়, এই ধরনের প্রতিক্রিয়া বলটা কেন সৃষ্টি হয়, সেই কেন সৃষ্টি হওয়ার ব্যাখ্যা হচ্ছে এইটা, যে একটা বস্তু, দুটো বস্তু, একটা টেবিল আর একটা বস্তু একটা একটা সংস্পর্শে আছে। এখন যদি আমরা বস্তুটাকে গতিশীল করতে চাই, টেবিলের উপর দিয়ে গতিশীল করতে চাই, তখন কি ঘটনা ঘটবে না, টেবিলের উপর আমরা একটা বাইরে থেকে বল প্রয়োগ করেছি গতিশীল করার জন্য, তাহলে বস্তুর যে খাঁজটা রয়েছে, বস্তুর খাঁজটা সোজা গিয়ে পরে ধাক্কা মারবে টেবিলের খাঁজটাকে, এটাকে আমরা ক্রিয়া বল বললাম। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীত মুখে একটা প্রতিক্রিয়া থাকে। ক্রিয়াটাকে কার উপর প্রয়োগ করেছে, বস্তু প্রয়োগ করেছে টেবিলের উপর, এটা ক্রিয়া, তাহলে টেবিল ও বস্তুর উপর সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, এইটা হচ্ছে প্রতিক্রিয়া, টেবিল প্রয়োগ করেছে বস্তুর উপর, এই প্রতিক্রিয়া বলটাকে আমরা ঘর্ষণ বল বলে থাকি। এর কাজ কি না, এই যে এফ বাহ্যিক বাইরে থেকে যে বলটা আমরা প্রয়োগ করেছিলাম এটা বস্তুকে গতিশীল করার চেষ্টা করবে, আর এই যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হলে প্রতিক্রিয়া বলটা গতির বিরুদ্ধে কাজ করছে, মানে গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করবে, বস্তুটাকে থামিয়ে দিতে চাইবে। এই ঘর্ষণ বল আছে বলেই আমরা যখন সাইকেল চালাই বা কিছু একটা বস্তুকে সচল করি, খানিক সময় পর কিন্তু অটোমেটিক্যালি সেটা থেমে যাবে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, তবে এই ঘর্ষণ বলের কারণে। তাহলে এই হচ্ছে ঘর্ষণ বল সৃষ্টির কারণ, কেন সৃষ্টি হয়। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা ছিল কখন, কখন সৃষ্টি হবে। আচ্ছা, এই যে বাইরে থেকে এফ বলটা আমরা প্রয়োগ করেছি, এই এফ বলটা আমরা যদি প্রয়োগ না করতাম কি ঘটনা ঘটতো, এফ বলটা যদি প্রয়োগ না করতাম তাহলে বস্তুটা সচল হবার চেষ্টাও করতো না, সচল হবার চেষ্টা যদি না করতো তাহলে এই যে খাঁজটা টেবিলের খাঁজের উপর ধাক্কা দিত না, মানে এই যে ক্রিয়া বলটা সৃষ্টি হয়েছে এই ক্রিয়া বলটা থাকতো না। যদি ক্রিয়া বলটা না থাকে তাহলে প্রতিক্রিয়া বলটার কোনো অস্তিত্ব থাকবে না, এই প্রতিক্রিয়া বলও থাকবে না। অর্থাৎ বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি বস্তু সচল হবার চেষ্টাও করবে না, ক্রিয়াও থাকবে না, প্রতিক্রিয়াও থাকবে না, অর্থাৎ ঘর্ষণ বল থাকবে না। তাহলে ঘর্ষণ বল কখন সৃষ্টি হয় না, বাইরের দিক থেকে বল প্রয়োগ করে যদি কোনো একটা বস্তুকে আমরা গতিশীল করার চেষ্টা করি, তার মানে এই নয় যে বস্তুটা গতিশীল হয়ে যেতে পারে, গতিশীল করার শুধুমাত্র চেষ্টা করি তবেই কিন্তু একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়ে যাবে। কোন দিকে না, যেদিকে আমরা গতিশীল করতে চাইছি ঠিক তার উল্টো দিকে। আরেকবার ছবিটা এঁকে দিচ্ছি, এই সাইডে ছিল ক্রিয়াটা, ক্রিয়া,
ওটা টেবিলের উপর, আর এইদিকে ছিল প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কখন সৃষ্টি হয় না, একটা বস্তু যখন গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন গতির বিরুদ্ধে ঘর্ষণ বলের কাজ করে। তাহলে কখন এর উত্তর হবে যে সংস্পর্শে থেকে দুটো বস্তু একটা আরেকটার সাথে কিন্তু সংস্পর্শে আছে, কাজ যে ডিটাচ হয়ে যায়, আলাদা হয়ে যায়, সংস্পর্শে থেকে যদি গতিশীল হয় কিংবা গতিশীল হওয়ার চেষ্টা করে, সংস্পর্শে থেকে যদি গতিশীল হয় বা অবলিক দিয়ে গতিশীল হবার চেষ্টা করে, তবেই তোমার ঘর্ষণ বলের সৃষ্টি হবে। কি, কেন, কখন হলো? এখন নেক্সট কোশ্চেন হচ্ছে ঘর্ষণ বলটা কোথায় কাজ করে? কোথায় কাজ করে ছবিটা দেখলেই বুঝতে পারা যাবে কোথায় কাজ করে। এই ছবিটা যেটা আঁকা হয়েছে সেটা জুম করে আঁকা হয়েছে, অনেক বড় করে ছবিটাকে দেখছি। এরপর এইটাকে যদি স্বাভাবিক জুমটাকে কমিয়ে স্বাভাবিকভাবে দেখো, তাহলে এই খাঁজ কাটা অংশগুলো দেখতে পাবে না, শুধু দেখতে পাবে যে এই যে টেবিলের উপরের তলে একটা বস্তুকে নামানো আছে। এবার বলো প্রতিক্রিয়া বল যেটাকে আমরা ঘর্ষণ বল বলছি সেটা কোথায় কাজ করছে? এই যে খাঁজগুলো একটা আরেকটার সাথে মিশে আছে সেই খাঁজ বরাবর বিপরীত দিকে কাজ করছে। মানে এই ছবিটা কোথায় হবে? এই ছবিতে নিশ্চয়ই এই খানটাতেই হবে, এই কারণ এই জায়গাটাকে আমরা বড় করে দেখেছিলাম। তাহলে এই জায়গা বরাবর উল্টো দিকে কাজ করছে। কার উল্টো দিকে? না যেদিকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করেছি, মানে বস্তুটা যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করেছিল ঠিক তার উল্টো দিকে। এবং কোথায়? না দুটো বস্তু যে তল বরাবর স্পর্শ করে আছে সেই তল বরাবর। অর্থাৎ ঘর্ষণ বল কোথায় কাজ করে, কোথায়? আর একসাথে আরেকটা কোশ্চেন লিখে রাখো যে কোন দিকে, কোথায় আর কোন দিকে। উত্তর হচ্ছে এক নম্বর হচ্ছে গতির বিপরীতে, গতির বা গতির চেষ্টার বিপরীত দিকে। কোন দিকে? আর কোথায়? না দুটো বস্তু যে জায়গায় একটা আরেকটাকে স্পর্শ করে আছে সেই স্পর্শতল বরাবর। দ্বিতীয় হচ্ছে স্পর্শ তল বরাবর। স্পর্শতল বরাবর গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে। স্পর্শতলের বাইরে ঘর্ষণ বলের কোনো অস্তিত্ব নেই। এই গেল কি, কখন, কোথায় আর কোন দিকে। আরো একটা কোশ্চেন যেটা জানতে হবে সেটা হচ্ছে কার উপর ঘর্ষণ বলটা কাজ করবে? টেবিলের উপর ঘর্ষণ বল কাজ করবে নাকি বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করবে? কোনটার উপর? আর ছবিতে যা আঁকা হয়েছে ঘর্ষণ বল হচ্ছে প্রতিক্রিয়া বলটা, তাই ছবিটা দেখে মনে হচ্ছে যে তাহলে ঘর্ষণ বলটা নিশ্চয়ই বস্তুটার উপরেই কাজ করবে, কারণ এই প্রতিক্রিয়া বলটা বস্তুর উপরেই কাজ করছে, বস্তুর গতির বিপরীত দিকে। কিন্তু ব্যাপারটা ওই রকম নয়। ঘর্ষণ বল দুটোর উপরেই কাজ করবে, বস্তুর উপরেও ঘর্ষণ বল কাজ করবে, টেবিলের উপরেও ঘর্ষণ বল কাজ করবে। এবার যেভাবে বললাম দেখার দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টা। আমরা কোথা থেকে দেখছিলাম? আমরা মোটামুটি টেবিলের, ধরে নিতে পারো আমরা টেবিলের উপর দাঁড়িয়ে আছি, ঠিক আছে? সেই টেবিলের উপর দাঁড়িয়ে থেকে আমরা ঘটনাটাকে লক্ষ্য করছি যে বস্তুটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিল, ফলে বস্তুটা ধাক্কা মেরেছে টেবিলটাকে, টেবিলটা প্রতিক্রিয়া দিয়েছে বস্তুর উপরে, সেটাই ঘর্ষণ বল, বস্তুর উপরে কাজ করছে। এখন যদি আমরা বস্তুর উপর থেকে দেখি, ধরে নিচ্ছি কেউ একজন বস্তুর উপরে দাঁড়িয়ে আছে, সে কি দেখবে? সে তো দেখবে আমরা যদি বাসের ভেতরে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা তো বাসের গতিটাকে বুঝতে পারি না যে আমরা নিজেরা গতিশীল আছি, পাশাপাশি দুজন দুটো সিটে বসে আছে। তাই তুমি পাশের জনকে দেখবে সেও স্থির আছে, কারণ বাসটা স্থির আছে। কাকে গতিশীল দেখবো? না বাসের বাইরে যা কিছু আছে
সেইগুলোকে আমরা গতিশীল বলবো। তো এটাকে একটা বস্তুটাকে একটা বাস হিসেবে কল্পনা করো। তুমি বাসের ভেতরে বসে আছো, তাহলে নিজের গতি বুঝতে পারবে। তুমি কি দেখবে না টেবিলটা সামনের দিকে চলে যাচ্ছে, বা সরি টেবিলটা পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার কাছে কিন্তু তখন টেবিলটা গতিশীল হয়ে যাবে, যে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে, যেমন গাছপালাগুলোকে দেখে মনে হয় পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। তখন ব্যাখ্যাটা একটু অন্যরকম ভাবে দেবে। কি রকম ভাবে দেব না, আমরা দেখছি বস্তুটার উপরে আমরা দাঁড়িয়ে আছি, কি দেখছি না টেবিলটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, টেবিলটা যদি এই দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে তোমার কি মনে হবে যে টেবিলটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে, তার মানে টেবিলটা একটা ধাক্কা দেবে বস্তুটার উপর, এই খাঁজগুলো একটা আরেকটার উপর। টেবিলটা যদি এইদিকে যাওয়ার চেষ্টা করে, টেবিল ধাক্কা দিল বস্তুর উপরে, এইটা তখন প্রতিক্রিয়া না হয়ে এটাকে তখন আমরা ক্রিয়া হিসাবে ব্যাখ্যা করব, ক্রিয়া। তাহলে টেবিল তোমার কাছে কি মনে হচ্ছে যে টেবিলটা এইদিকে যখন সরে যাওয়ার চেষ্টা করছে, তাহলে টেবিলটা যদি এইদিকে সরে যাওয়ার চেষ্টা করে তাহলে টেবিলটা ধাক্কা দেবে বস্তুর উপর, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে তার সমান আর বিপরীত মুখে একটা প্রতিক্রিয়া থাকবে, তখন বস্তুও টেবিলটার উপর সমান আর বিপরীত মুখে একটা প্রতিক্রিয়া দেবে, তখন এইটাকে আমরা ক্রিয়া হিসেবে না ভেবে এটাকে প্রতিক্রিয়া হিসেবে ভাববো। যদিও ক্রিয়া প্রতিক্রিয়া সমান আর বিপরীত মুখী, শুধু নামগুলোই পাল্টে দিয়েছি। এটাকে আগে প্রতিক্রিয়া বলছিলাম, এখন এটা ক্রিয়া হিসেবে ধরছি, এইটা তাহলে প্রতিক্রিয়া হয়ে যাবে। প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করছে, তুমি কি দেখবে না টেবিলটা কোন দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছিল, তুমি যেদিকে যাচ্ছ টেবিলটা ঠিক তার উল্টো দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। তাহলে টেবিলটা গতিশীল হওয়ার চেষ্টা করছে এই দিকে, কিন্তু প্রতিক্রিয়া বলটা কাজ করছে ঠিক তার উল্টো দিকে। সুতরাং এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে ঘর্ষণ বল। কার উপর না টেবিলটার উপর। সুতরাং কোন বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করে সেটা নির্ভর করছে তুমি কোথা থেকে দেখছো। তুমি যদি টেবিল থেকে দেখো বস্তুর গতিটা, তাহলে বস্তুর গতির বিরুদ্ধে বস্তুর উপরে কাজ করবে। আর তুমি যদি বস্তু থেকে দেখো টেবিলটাকে, তাহলে টেবিলের যে দিকে গতি তার বিরুদ্ধে ঘর্ষণ বলটা কাজ করবে। অর্থাৎ ঘর্ষণ বল দুটো বস্তুর উপরেই ক্রিয়া করে, তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে। আপেক্ষিক গতি কথাটা মনে রাখবে, আপেক্ষিক গতির বিরুদ্ধে, অ্যাকচুয়ালি গতির বিরুদ্ধে নয়, আপেক্ষিক গতির বিরুদ্ধে। বস্তু থেকে দেখলে টেবিলের আপেক্ষিক গতিটা হবে পেছনের দিকে, তার উল্টো দিকে প্রতিক্রিয়া বল ঘর্ষণ বলটা কাজ করবে। আবার টেবিলের উপর দাঁড়িয়ে যদি দেখো, টেবিলটার উপর দাঁড়িয়ে যদি দেখো তাহলে বস্তুটা যাচ্ছে সামনের দিকে, তার উল্টো দিকে বস্তুর উপর একটা বল কাজ করবে, সেইটা তখন প্রতিক্রিয়া বল হিসেবে ধরবো। এটা হচ্ছে এক ধরনের ঘর্ষণ। তাহলে কার উপর না, এটা কিন্তু সংস্পর্শে থাকা উভয় বস্তুর উপর, উভয় বস্তুর উপরেই কাজ করবে। কোন দিকে না, তাদের আপেক্ষিক গতির বিপরীতে, আপেক্ষিক গতির বিপরীত দিকে। আশা করি জিনিসটা ক্লিয়ার হচ্ছে অনেকটা, যে ঘর্ষণ বল কি জিনিস, ঘর্ষণ বলের সৃষ্টি কেন হয়, কখন সৃষ্টি হয়, কোথায় ঘর্ষণ বলটা কাজ করে, আর কোন বস্তুর উপর ঘর্ষণ বলটা কাজ করবে, এগুলো একটু খেয়াল রাখবে। অনেক সময় এইটা একটু কনফিউশন হয়ে যায়, যে ঘর্ষণ বলটা সবসময় একটা বস্তুর উপরেই কাজ করে, কিন্তু একটা বস্তুর উপরে কাজ করে না। ঘর্ষণ বল কিন্তু দুটোরই উপর কাজ করে এবং পরস্পরের আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। নির্ভর করছে তুমি কোথা থেকে লক্ষ্য করছো গতিটাকে তার উপর। এই হচ্ছে ঘর্ষণ বল সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলো। এবং হ্যাঁ বলো। হ্যাঁ, যেখানে দুটো বস্তু একটা একটাকে স্পর্শ করে আছে, সেই স্পর্শতলেই ক্রিয়াশীল হবে। ঠিক আছে, এবং স্পর্শতলে যদি আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি থাকে মানে এই যে ধরো দুটো আমার হাত, ঠিক আছে, দুটো হাতকে আমি স্পর্শ করালাম, ঠিক আছে, একটা একটা সাথে স্পর্শ করে আছে দুটো হাত। তাহলে এই স্পর্শতলে মানে দুটো হাত যেখানে জয়েন্ট হয়ে আছে, এখানে একটা ঘর্ষণ বল কাজ করা উচিত। কখন ঘর্ষণ বল কাজ করবে না, যখন একটা তল আরেকটা তলের সাপেক্ষে গতিশীল হবে। অর্থাৎ ধরে নিচ্ছি যে একটা হাত উপর দিকে ওঠার চেষ্টা করছে, আরেকটা হাত নিচ দিকে নামার চেষ্টা করছে, তখন দুটোর মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, কোন দিকে, এই হাতটার কথা যদি বিচার করি,
এই হাতটা উপরে ওঠার চেষ্টা করছে, মানে এই হাতের উপর নিচ দিকে একটা বল কাজ করবে, ঘর্ষণ বলটা। আবার এই হাতটার কথা যদি বিচার করি, এই হাতটা, এই হাতটা কি নিচের দিকে নামার চেষ্টা করছে, নিচের দিকে নামার যদি চেষ্টা করে তাহলে এই হাতটার উপর উপরের দিকে ঘর্ষণ বলটা কাজ করবে গতির বিরুদ্ধে, যদি এদের আপেক্ষিক গতি থাকে। আবার দুটো হাত আমরা জয়েন করে রাখলাম, একটা আরেকটার সাথে স্পর্শ করে আছে, ধরে যে দুটো হাত একই সাথে উপরের দিকে উঠছে, একই সাথে বা একই সাথে নিচের দিকে নামছে, তাহলে এই দুটো হাতের কিন্তু একটার সাপেক্ষে অন্যটার কোনো আপেক্ষিক গতি নেই। এই হাত থেকে দেখে মনে হবে পাশেরটা স্থির আছে, আবার এই হাত থেকে দেখে মনে হবে এই পাশেরটা স্থির আছে। দুটো যদি আপেক্ষিক গতি না থাকে তাহলে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে না। দুটো একই সাথে উঠছে কিংবা একই সাথে নামছে তাহলে কোনো ঘর্ষণ বল ক্রিয়া করবে না। হয় একটা উঠছে একটা নিচে নামছে তখন ঘর্ষণ বল, এইটা উপরে উঠছে এটা নিচে নামছে তখন ঘর্ষণ বল। মানে তলটাকে শুধু বাংলা কথায় যদি ঘষা খায় তবেই ঘর্ষণ বল সৃষ্টি হবে, আর যদি ঘর্ষণ না হয় তাহলে ঘর্ষণ বল সৃষ্টি হবে। যদি একই সাথে ওঠে ঘর্ষণ, ঘষা খাচ্ছে না, তাহলে ঘর্ষণ বল সৃষ্টি হবে। বোঝা গেছে? আচ্ছা, এই গেল মোটামুটি ঘর্ষণ বল সংক্রান্ত প্রাথমিক জিনিসগুলো যেগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর ঘর্ষণ বলের বৈশিষ্ট্য সম্পর্কে আসা যাক। ঘর্ষণ বলের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে মাথায় রাখবে। ঘর্ষণ বলের পরিবর্তনটা কিভাবে হয়? একটা ঘটনা কথা বলবো, এই হচ্ছে মেঝে, মেঝের উপর কোনো একটা বস্তু নামানো আছে, ধরে নিচ্ছে একটা আলমারি মেঝের উপর আছে, এই আলমারিটাকে মেঝে থেকে সরাতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা ঠেলে নিয়ে যাবো। সেই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে? দুটো চার দিচ্ছি, একটা হচ্ছে বাহ্যিক বল, মানে বাইরে থেকে যে বলটা আমরা আলমারিটার উপর প্রয়োগ করব সেই বাহ্যিক বলটা, আর তার সাথে সাথে ঘর্ষণ বল, এই দুটোর পরিবর্তনটা কেমন ভাবে হবে? এই মেঝের উপর একটা আলমারি নামানো আছে, ধরে নেওয়া যাক আলমারিটাকে সরাতে হবে এক জায়গা থেকে অন্য জায়গাতে, এবং সরানোটার দায়িত্ব দেওয়া হলো কতগুলো বাচ্চা বাচ্চা ছেলের উপর, দায়িত্ব দিয়ে দেওয়া হলো। বেশ 5-6 বছরের বাচ্চা ছেলে আছে, 10-12 জন মিলে আছে, ওদের উপর দায়িত্ব দেওয়া হলো এই টেবিলটাকে সরানো এক জায়গা থেকে অন্য জায়গায়। প্রথমে কি হলো, প্রথমে একটা বাচ্চা এলো, ওই 5-6 বছরের বাচ্চা ছিল, ও টেবিলটার উপর একটা বল, সরি আলমারিটার উপর একটা বল প্রয়োগ করলো, কিন্তু আমরা জানি যে একটা 5-6 বছরের ছেলের পক্ষে, বাচ্চার পক্ষে ওই একটা বড় আলমারিকে ঠেলে সরানো সম্ভব নয়। তার মানে এ বাইরের দিক থেকে বল প্রয়োগ করছে কিন্তু বস্তুটা সরছে না। ঠিক আছে, এক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আচ্ছা, তার আগে আসলে যে কেউই টেবিলটার উপর বল প্রয়োগ করলো না, মানে বাহ্যিক প্রযুক্ত বলটা শূন্য। এখন টেবিল যদি বল প্রয়োগ না করে এই গতিশীল হবারও চেষ্টা করবে না, আর ঘর্ষণ বলও সৃষ্টি হবে না। আগে যে ব্যাখ্যাটা করা হলো যে গতির চেষ্টা না করলে ঘর্ষণ বলের সৃষ্টি হয় না, তাহলে ঘর্ষণ বলটা সেক্ষেত্রে জিরো। তাহলে বাহ্যিক প্রযুক্ত বল শূন্য হলে ঘর্ষণ বলও শূন্য। এরপর একটা ছেলে এসে টেবিল এই আলমারিটার উপর বাইরে থেকে একটা বল প্রয়োগ করলো, কিন্তু আলমারিটাকে সরাতে পারলো না। পারলো না মানে কি? আমি তো বস্তুটার উপর বল প্রয়োগ করছি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বল, প্রথম গতিসূত্র কি বল? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির থাকবে, এই কথা তো বলেনি। তাহলে বল প্রয়োগ করেছে অথচ বস্তুটা স্থির আছে, এটা কি করে সম্ভব হবে? তাহলে নিশ্চয়ই যদি আমরা ধরে নিচ্ছি 2 নিউটন বল প্রয়োগ করেছি, তাহলে বস্তুটা গতিশীল হওয়ার কথা কিন্তু গতিশীল হয়নি। তার মানে নিশ্চয়ই ঠিক উল্টো দিকে একটা বল কাজ করছে, 2 নিউটনই বল কাজ করছে। ফলে পুরো বস্তুটার উপর মোট প্রযুক্ত বল হচ্ছে এদিকে 2 নিউটন, বিপরীত দিকে 2 নিউটন, টোটাল বল হচ্ছে 0। তাই বস্তুটা গতিশীল হচ্ছে। বিপরীত দিকে বলটা কি বল? এটাই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে বাইরের দিক থেকে বল প্রয়োগ করে যদি এটাকে গতিশীল করার চেষ্টা করি, উল্টো দিকে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হয়ে যাবে। ফলে বস্তুটা প্রাথমিকভাবে
গতিশীল হবে না। তার মানে কি অ্যাকচুয়ালি ঘটনাটা কি হলো না, বাহ্যিক প্রযুক্ত বলটাকে আমরা শূন্য থেকে বাড়িয়ে 2 নিউটন করলাম, ফলে ঘর্ষণ বলও আগে শূন্য ছিল, এখন ঘর্ষণ বলটাও বেড়ে 2 নিউটন হয়ে গেল। বল টেবিলটা সরছে না, বস্তুটা স্থিরই থাকবে, মোট প্রযুক্ত বল শূন্য। ঠিক আছে, একটা বাচ্চা ছেলে সরাতে পারছে না, আরো একটা বাচ্চা ছেলে এলো, চল আমরা দুজন মিলে টেবিলটা এই আলমারিটাকে ঠেলি। দুজন মিলে ঠেললো, এ 2 নিউটন দিচ্ছে, এ 2 নিউটন দিচ্ছে, টোটাল 4 নিউটন। কিন্তু দুজন মিলেও সরাতে পারলো না, তার মানে কি দুজন মিলেও যদি সরাতে না পারে, তাহলে এখন 4 নিউটন বল প্রয়োগ হচ্ছে, তাহলে নিশ্চয়ই ঘর্ষণ বলটাও 4 নিউটন হয়ে গেছে। ফলে টোটাল মোট প্রযুক্ত বল শূন্য হবে এবং বস্তুটা স্থির ছিল, স্থিরই থাকবে। তাহলে 2 নিউটন থেকে 4 নিউটন করলাম, এটাও 4 নিউটন হলো। তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে না, বাহ্যিক প্রযুক্ত বলটাকে আমরা যদি শূন্য থেকে আস্তে আস্তে বাড়িয়ে যাই, তাহলে ঘর্ষণ বলটা প্রথম দিকে কিন্তু বাহ্যিক প্রযুক্ত বলটাকে আমরা যেভাবে বাড়াবো, ঘর্ষণ বলটা একই রকম ভাবে বাড়বে, ফলে বস্তুটা স্থির থাকবে। ঠিক আছে, দুজন ছেলে মিলে পারলো না, তিনজন ছেলে এলো, বাচ্চা ছেলে, তিনজন ছেলে মিলে টোটাল 6 নিউটন বল প্রয়োগ করলো, তাও দেখছে সরছে না, তার মানে ঘর্ষণ বলটা বেড়েও 6 নিউটন হয়ে গেছে। তাহলে বাহ্যিক প্রযুক্ত বল যখন 6, ঘর্ষণ বলটাও 6। ঠিক আছে, চারজন মিলেও সরাতে পারলো না, তার মানে বাহ্যিক প্রযুক্ত বল আর ঘর্ষণ বল আর, এরকম ভাবে বেড়ে যাবে। ঠিক আছে, এখন ধরে নেওয়া যাক যে 5 জন মিলে যখন আরো একজন এখানে জয়েন করলো 5 জন, তখন টেবিলটা জাস্ট একটু নড়তে শুরু করেছে, এখনো সরেনি, একটু নড়ে উঠলো টেবিলটা, মানে এরপর সরি আলমারিটা 5 জন মিলে যখন খেলতে শুরু করেছে, তখন টেবিলটা জাস্ট একটু নড়েছে, মানে আরেকটু বল প্রয়োগ করলে হয়তো সরেও যেতে পারে। তাহলে 5 জন মিলে যখন টোটাল 10 নিউটন বল প্রয়োগ করছে, তখন জাস্ট নড়েছে, এখনো সরেনি, মানে ঘর্ষণ বলটাও কিন্তু তখন 10 নিউটন। এরপর যখন 6 নম্বর ব্যক্তিটা এলো, টোটাল 12 নিউটন বল প্রয়োগ করবে, 6 নম্বর, 6 জন ছেলে মিলে একসাথে খেলছে, তখন নিশ্চয়ই টেবিলটা সরে যাবে, সরা উচিত, আলমারিটা সরে যাবে। তখন সরে যাওয়া মানে কি, এই গতিশীল হতে শুরু করেছে, গতিশীল হতে শুরু করা মানে কি, তাহলে আমরা বাইরের দিক থেকে টোটাল কতটা বল প্রয়োগ করেছি, 12 নিউটন। যদি ঘর্ষণ বলটাও 12 নিউটন হয়ে যায়, তাহলে কিন্তু বস্তুটা সরবে না, টেবিলটা সরি আলমারিটা সরবে না, 12 12 মিলিয়ে ক্যান্সেল করে যাবে। তাহলে নিশ্চয়ই এই ঘর্ষণ বলটা 12 নিউটন হয়নি, 6 জন মিলে 12 নিউটন বল প্রয়োগ করছে, ঘর্ষণ বলটা নিশ্চয়ই 12 নিউটনের থেকে খানিকটা কম আছে। ফলে যদি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল 10 নিউটনই আছে ঘর্ষণ বলটা, তাহলে মোট লব্ধি বল কত, না এইদিকে আমরা 12 নিউটন বল প্রয়োগ করেছি, উল্টো দিকে কাজ করছে 10 নিউটন, মানে মোট লব্ধি বল হচ্ছে 2 নিউটন। এই 2 নিউটন বলের জন্য তখন আলমারিটা সামনের দিকে সরতে শুরু করবে। ঠিক আছে, তারপরে ঘটনাটা কি হলো, ঘটনাটা হলো এরকম যে বাহ্যিক প্রযুক্ত বলটাকে যদি শূন্য থেকে আমরা আস্তে 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 বাড়িয়ে যাই, তাহলে ঘর্ষণ বলটা আস্তে 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 নিজের থেকে অটোমেটিক্যালি বেড়ে যাবে। কিন্তু এই যে ঘর্ষণ বলটা বাড়ছে, এটা বাড়ার একটা নির্দিষ্ট সীমা আছে, একটা নির্দিষ্ট সীমার বেশি বাড়তে পারবে না। তাই 5 জন যখন ছিল, তখন টেবিলটা জাস্ট নড়ে উঠেছে এইটার ক্ষেত্রে। 6 নম্বর ছেলেটা যখন আসবে, তখন টেবিলটা সরে যাবে, তার মানে ঘর্ষণ বলটা এই 10 নিউটনের থেকে বেশি বাড়তে পারবে না। এই 10 নিউটন যে শব্দটা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, এটাকে ভেবে নিও না যে সবসময় 10 নিউটনের কাজ করবে, ঠিক আছে, এমনটা না। তাহলে ঘর্ষণ বল বাড়ার একটা নির্দিষ্ট সীমা আছে, এর থেকে বেশি বাড়বে না। এখন বাইরে থেকে প্রযুক্ত বলটা যদি এই ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে যায়, ঘর্ষণ বল তো 10 নিউটনের থেকে বাড়বে না, তার থেকে যদি বেশি বল প্রয়োগ করি, তখন বস্তুটা আস্তে আস্তে গতিশীল হবে। ঠিক আছে, এক্ষেত্রে বস্তুটা যেই গতিশীল হবে, আরো একটা ঘটনা ঘটে যাবে, সেটা হচ্ছে এই ঘর্ষণ বল যেটা 10 নিউটন পর্যন্ত বেড়েছিল, এটা খুব সামান্য খানিকটা কমে যাবে, ধরে নিচ্ছি 9 নিউটন হয়ে যাবে। কেন কমে যাবে তার ব্যাখ্যাতে আসছে, আপাতত ধরে নাও এটি। এরপর তুমি বাহ্যিক প্রযুক্ত বল যতই বাড়িয়ে যাও না কেন, 12 থেকে তুমি 14, আরো একজন এসে করে ধরলো, টেবিল থেকে জোরে সরানোর জন্য 14 নিউটন হলো, তখন কিন্তু ঘর্ষণ বলের মান আর বাড়বে না, ওই যে 10 থেকে অল্প পরিমাণ কমে 9 হলো, ওই 9 থেকে যাবে। এটাকে যদি 16 করে দাও, তাহলে এটা 9 থেকে যাবে।
মোটামুটি এই হচ্ছে ঘর্ষণ বল কিভাবে পরিবর্তিত হয় তার একটা রাফ এক্সাম্পল। আরেকবার বলে দিই যে বাহ্যিক প্রযুক্ত বল প্রথম দিকে যখন বাড়াবো ঘর্ষণ বলটাও কিন্তু আস্তে 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 একই রকম ভাবে বেড়ে যাবে। তাই ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে স্বনিয়ন্ত্রক বল। স্বনিয়ন্ত্রক মানে নিজে নিজেই বেড়ে যাবে, এ কেউ বাইরে থেকে বাড়িয়ে দিতে হবে না, অটোমেটিক্যালি বাড়বে। কিন্তু এই যে বাড়ছে, এই বাড়ার একটা নির্দিষ্ট সীমা আছে, এই ইচ্ছে মতো বাড়তে পারবে না, যত খুশি বেড়ে যেতে পারবে না, এর একটা নির্দিষ্ট সীমা আছে। এখানে যা উদাহরণটা দেওয়া হয়েছে সীমাটা হচ্ছে 10 নিউটন, এর থেকে বেশি বাড়বে না। এবং বাহ্যিক প্রযুক্ত বলটা যদি এই ঘর্ষণ বলের যেটা সর্বোচ্চ মান 10 এর থেকে বেশি হয়ে যায়, 12 করে দিয়েছি, তখন কি হবে? তখন বস্তুটা গতিশীল হতে শুরু করবে। এবং যেই বস্তুটা গতিশীল হতে শুরু করবে ঘর্ষণ বলের মানটা খুব সামান্য পরিমাণে কমে যাবে, ননিউটন। এরপর যদি তুমি বাহ্যিক প্রযুক্ত বলটাকে বাড়াও, আরো ইচ্ছে মতো বাড়াও, তাহলে কিন্তু ঘর্ষণ বলের আর কোনো পরিবর্তন ঘটবে না, এটা একই থেকে যাবে মোটামুটি। এই হচ্ছে ঘর্ষণ বলের চিত্র। এখানে কিছু নামকরণ তোমাদেরকে মনে রাখতে হবে, কিছু নাম মনে রাখতে হবে। সেই নামগুলো হচ্ছে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কেসটা যদি বিচার করো, বাহ্যিক বল 2, ঘর্ষণ বল 2, বস্তুটা গতিশীল হবে না। এটা 6 6, তাও বস্তুটা গতিশীল হবে না, দুটো বল মিলিয়ে 0, একটা আরেকটা উল্টো দিকে কাজ করছে। তাহলে এত দূর পর্যন্ত যতক্ষণ না 10 নিউটন বাহ্যিক প্রযুক্ত বল হয়েছে ততক্ষণ পর্যন্ত বস্তুটা স্থিরই আছে। তার মানে এই জায়গায় যে ঘর্ষণ বলগুলো কাজ করছে সেটাকে বলা হচ্ছে এই সাইডে যে ঘর্ষণ বলগুলো কাজ করবে সেটাকে বলা হবে স্থিত ঘর্ষণ। কেন স্থিত ঘর্ষণ? না এইটুকু পোরশনে বস্তুটা স্থির অবস্থায় থাকবে, গতিশীল হবে না, কারণ দুটো বল মিলিয়ে মোট বলটা শূন্য। এই 10 নিউটনের থেকে যদি বলটা বাড়িয়ে দিই বাহ্যিক প্রযুক্ত বলটা, তাহলে বস্তুটা কিন্তু গতিশীল হবে, গতিশীল হতে শুরু করবে। তাই এরপর থেকে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে চলক ঘর্ষণ। স্থিত ঘর্ষণ কি? না বস্তু যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ। চলক ঘর্ষণ কি? চলক ঘর্ষণ হচ্ছে বস্তুটা গতিশীল হতে শুরু করে দিল, তারপর যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে চলক ঘর্ষণ বল। এই স্থিত ঘর্ষণ আর চলক ঘর্ষণের মধ্যে বেসিক তফাৎটা এই ছকটা থেকে পেয়ে যাবে। কি বেসিক তফাৎ? না স্থিত ঘর্ষণটা নিজের ইচ্ছামতো বাড়তে পারে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, তার থেকে বেশি বাড়তে পারবে না। তাই স্থিত ঘর্ষণের কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই। বাহ্যিক প্রযুক্ত বলটা যেমন হবে স্থিত ঘর্ষণ সেই অনুসারে পরিবর্তিত হবে। বাহ্যিক প্রযুক্ত বল যেমন 2, স্থিত ঘর্ষণও 2, এটা যেমন 6, স্থিত ঘর্ষণও 6। তাহলে এই স্থিত ঘর্ষণের নির্দিষ্ট কোনো মান নেই, এটা বাহ্যিক প্রযুক্ত বলের উপর নির্ভর করে। কিন্তু বস্তুটা একবার যদি চলতে শুরু করে যায় তাহলে এই যে চলক ঘর্ষণ, চলক ঘর্ষণের মানটা হচ্ছে ধ্রুবক, এর কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে চলক ঘর্ষণ হচ্ছে একটা ধ্রুবক রাশি বা চলক ঘর্ষণ বলের মানটা হচ্ছে ধ্রুবক, কিন্তু স্থিত ঘর্ষণ বলের মানটা ধ্রুবক নয়। এই কথাগুলো একটু মনে রাখবে যাতে অঙ্ক করার সময় একটু সুবিধা হয়। স্থিত ঘর্ষণের মানটা কার উপর নির্ভর করে? না বাহ্যিক প্রযুক্ত বলের উপর নির্ভর করে। বাহ্যিক প্রযুক্ত বলটা যেমন হবে স্থিত ঘর্ষণের মানটা সেই রকম হবে। চলক ঘর্ষণের মানটা কার উপর নির্ভর করে? কারোর উপরই নির্ভর করে। বাহ্যিক প্রযুক্ত বল যাই হোক না কেন চলক ঘর্ষণের মানটা একই থাকবে। তাহলে এই হচ্ছে স্থিত আর চলক ঘর্ষণ। আর কখন স্থিত ঘর্ষণ কাজ করে কখন চলক ঘর্ষণ কাজ করে? আরেকটা নাম এখানে খুব ইম্পর্টেন্ট যেটা সবসময় অঙ্ক করার জন্য কাজে লাগবে সেটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। সীমাস্থ ঘর্ষণ মানে কি? এই যে স্থিত ঘর্ষণটা ক্রমাগত আস্তে আস্তে বাড়ছিল, স্থিত ঘর্ষণ বাড়ার একটা নির্দিষ্ট সীমা আছে, ঠিক আছে? সর্বোচ্চ 10 পর্যন্ত বাড়তে পারে, এখানে উদাহরণটা দেওয়া হয়েছে তাতে। তাহলে এই স্থিত ঘর্ষণের যেটা সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মানটাকে বলা হয় সীমাস্থ সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল কি? এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ যে মানটা, স্থিত ঘর্ষণটা সবথেকে বেশি যতদূর পর্যন্ত বাড়তে পারবে তার সেই মানটাকে বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। এটা কিন্তু এক জাতীয় স্থিত ঘর্ষণ বলই। এই সীমাস্থ ঘর্ষণটা সীমাস্থ ঘর্ষণ এটা হচ্ছে স্থিত ঘর্ষণ বলের
সর্বোচ্চ মান, এটাকে সীমাস্থ ঘর্ষণ বলা হয়। অঙ্ক করার ক্ষেত্রে সীমাস্থ ঘর্ষণটা সবথেকে বেশি কাজে লাগবে অন্যান্যগুলোর তুলনায়। আচ্ছা, আর চলক ঘর্ষণ আর সীমাস্থ ঘর্ষণের মধ্যে যদি তুলনা করি তাহলে কি পাবো না, অতি অবশ্যই চলক ঘর্ষণ বলের মানটা স্থিত ঘর্ষণের এই যে সীমাস্থ ঘর্ষণ বল তার থেকে খানিকটা কম, অল্প পরিমাণ কমে যাবে। কেন কমে যাবে ব্যাখ্যা আমি একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে চলক চলক ঘর্ষণ বল, এটা লেস দেন হবে সীমাস্থ ঘর্ষণ বল। চলক ঘর্ষণ বলের মানটা সীমাস্থ ঘর্ষণের থেকে খানিকটা কম হবে। এখন আসা যাক, কম হবে তো বলে দিলাম, কিন্তু কেন কম হবে চলক ঘর্ষণ বলের মানটা সীমাস্থ ঘর্ষণের থেকে, সেই ব্যাখ্যাতে আসছি। আচ্ছা, এই পোরশনে একটা জিনিস খেয়াল করো, বস্তুটা যখন গতিশীল হয়ে গেল তখন বস্তুটার গতিটা কি ধরনের গতি হবে, সমবেগে গতি হবে নাকি ত্বরণ সহ গতি হবে? যেহেতু বাহ্যিক প্রযুক্ত বল 12, মানে একটা টেবিলের উপর একটা বস্তু নামানো আছে, এর উপর বাইরের দিক থেকে বল প্রয়োগ করছি 12 নিউটন, আর এর গতির উল্টো দিকে একটা বল কাজ করছে 9 নিউটন। তাহলে বস্তুটার উপর মোট প্রযুক্ত বল কত? মোট প্রযুক্ত বল হবে সামনের দিকে যেটা বল বেশি আছে 3 নিউটন বল কাজ করছে। এই 3 নিউটন বলের জন্য বস্তুটা গতিশীল হবে। তাহলে যেহেতু লব্ধি একটা বল কাজ করছে সেহেতু বস্তুটার গতি কিন্তু অতি অবশ্যই হবে ত্বরণ সহগতি। এবার যদি 14 নিউটন করে দিই প্রযুক্ত বলটাকে, ঘর্ষণ বল সেই নয়, এটা যদি 14 করি তাহলে তখন লব্ধি বল হয়ে যাবে 14 থেকে 9 বিয়োগ মানে 5 নিউটন, তখন 5 নিউটনের জন্য গতিশীল হবে, অতি অবশ্যই ত্বরণ সহ। আর এখানে আরো একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে এতদূর পর্যন্ত তো বস্তুটা স্থির ছিল, ঠিক আছে, বস্তুটা এবার 12 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হতে শুরু করে দিয়েছে এবং চলক ঘর্ষণ বলটা 9 নিউটনে গিয়ে পড়ে দাঁড়িয়ে গেছে। এরপর যদি প্রযুক্ত বলের মানটা আমরা কমিয়ে 16 নিউটন আছে, 16 থেকে 15, 14, 13, 12 করে আস্তে আস্তে কমাতে থাকি, তখন কি ঘটনা ঘটবে? কমাতে থাকলে প্রযুক্ত বলটা কমাতে থাকলে ত্বরণের মানটা আস্তে আস্তে কমবে, এটা ঠিকই, কিন্তু যখন প্রযুক্ত বলটা 12 নিউটনের থেকেও কমে যাবে, ধরে নিচ্ছি প্রযুক্ত বলটা 10 নিউটন করে দিলাম, গতিশীল হয়ে গেছে, তারপরে বস্তুটাকে ঠেলছি, একজন ঠেললো সরাতে পারলো না, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, তাও সরাতে পারলো না, 6 নম্বর জন এসে পরে সরিয়ে দিল, 6 জন যখন একসাথে বল প্রয়োগ করছে। এবার 7 জন 8 জন এলো, 16 নিউটন বল প্রয়োগ করেছে, গতিশীল হয়ে গেছে। এরপর এক একজন করে যদি সরে যেতে থাকে, যে 8 জন মিলে ঠেলছিল, একজন সরে গেল, দুজন সরে গেল, তিনজন সরে গেল, এরকম করে যদি সরে যেতে থাকে তখন কি ঘটনা ঘটবে? ধরে নিচ্ছি গতিশীল হওয়ার পর 5 জন মিলে ঠেলছে, তখন কি হবে? টেবিলটা কি আবার স্থির হয়ে যাবে? টেবিলটা কিন্তু আর স্থির হবে না। যদি 5 জন মিলে ঠেলে 10 নিউটন, তখন কিন্তু যেহেতু বস্তুটা গতিশীল আছে ঘর্ষণ বলটা কিন্তু 9 নিউটনই থেকে যাবে, তার মানে তখন লব্ধি বল 1 নিউটনের জন্য আস্তে আস্তে গতিশীল হবে। এরপর প্রযুক্ত বলটাকে আরো কমিয়ে দিলাম, এটাকে 9 নিউটন করে দিলাম, আরো কমিয়ে দিলাম, যেহেতু বস্তুটা গতিশীল আছে সেহেতু ঘর্ষণ বলও কিন্তু সেই ক্ষেত্রে 9 নিউটনই থেকে যাবে। তাহলে মোট প্রযুক্ত বল কত? এইদিকে 9, উল্টো দিকে 9, মানে 0। তাহলে বস্তুটা স্থির হয়ে যাবে না, কিন্তু স্থির হবে না। কেন হবে না? না, নিউটনের প্রথম গতিসূত্র বলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, মানে F সমান 0 হলে স্থির বস্তু স্থির থাকে, কিন্তু গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। তাহলে এ তো অলরেডি গতিশীল ছিল, তারপরে প্রযুক্ত বলটা 0 হয়েছে, তাহলে এ তখন সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তার মানে এই ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে লাস্ট পয়েন্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে গতিটা হবে সমবেগে গতি, বাকিটা ত্বরণ সহ গতি হবে। ঠিক আছে, এই হচ্ছে ঘর্ষণ বলের বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, যেটা বললাম যে সীমাস্থ ঘর্ষণ বলের থেকে চলক ঘর্ষণ বলের মানটা খানিকটা কম হয়, কেন কম হয়? এখন
এটা হচ্ছে টেবিল, টেবিলে এরকম খাঁজগুলো ছিল, বা মেঝে, মেঝের খাঁজগুলো এরকম খাঁজটা ছিল, মেঝের উপর একটা আলমারি নামানো ছিল, আলমারির খাঁজটা এই খাঁজের সাথে ম্যাচ করে যাবে। ধরে নিচ্ছি এটা আলমারি, এটা আলমারির খাঁজটা একটা আরেকটার সাথে ইন্টারলক অবস্থাতে থাকবে। কি ঘটনা ঘটবে, একটা বাচ্চা ছেলে বাইরের দিক থেকে এটাকে ঠেললো, ঠেলে সরাতে পারবে না, তার কারণ ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে যে যদি বাইরের দিক থেকে বল প্রয়োগ করি তখন বস্তুটা সামনের দিকে গতিশীল হবে না ঠিকই 2 নিউটনের জন্য, কিন্তু এই যে খাঁজগুলো একটা আরেকটার সাথে ইন্টারলক অবস্থাতে ছিল, এই ইন্টারলকটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। মানে যতটা টাইট ভাবে একটা খাঁজ আরেকটা খাঁজের সাথে আটকে ছিল সেই টাইটনেসটা থাকবে না, আস্তে আস্তে আলগা হতে শুরু করবে। একজন বল প্রয়োগ করলো, এই টাইটনেসটা একটু আলগা হলো, মানে খাঁজটা একটু উপরের দিকে উঠে যাবে। এই খাঁজটা একটু উপরের দিকে উঠলো কিন্তু তাও শুরবে না। আরেকজন এলো, বল প্রয়োগ করলো, তখন কি যতটা টাইট ভাবে আটকে ছিল আরো একটু আলগা হবে, মানে খাঁজটা আরো একটু উপরের দিকে উঠে যাবে। এইভাবে কতক্ষণ পর্যন্ত খাঁজটা উপর দিকে উঠতে থাকবে, যতক্ষণ না পাঁচজন মিলে বল প্রয়োগ করে 10 মিনিট পর্যন্ত আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। যেটি 6 নম্বর জন বল প্রয়োগ করলো, মানে প্রযুক্ত বলটা সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হয়ে গেল, এ তো গতিশীল হতে শুরু করবে। গতিশীল হতে শুরু করলে কি ঘটনা ঘটবে না, এই লক গুলো একটা একটা সাথে টাইট অবস্থাতে ছিল, আস্তে 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 আলগা হলো। এবার যখন গতিশীল হতে শুরু করলো, যেই এই খাঁজটা পরের খাঁজটার সাথে এসে ম্যাচ করবে, প্রথমে এইখানে আটকে ছিল, তারপর আস্তে আস্তে উঠলো, তারপর উঠে পরে পরেরটাতে এসে পরে ম্যাচ জয়েন করে যাবে। কিন্তু উপরের বস্তু যদি আস্তে আস্তে গতিশীল হয়, প্রথমে যতটা টাইট ভাবে আটকে ছিল, গতিশীল হবার পর কিন্তু আর অতটা টাইম পাবে না নেক্সট খাঁজটাতে এসে পরে বসে যাওয়া, কারণ এই তো গতিশীল আছে। তাহলে অতটা টাইম নেই যে একটা খাঁজ উঠে এসে পরে পরের খাঁজটাতে আবার টাইট ভাবে বসে যাবে, তাহলে অতটা টাইট ভাবে বসতে পারবে না। আগে যতটা টাইট ভাবে স্থির অবস্থায় যতটা টাইট ভাবে বসেছিল, গতিশীল অবস্থাতে খাঁজগুলো একটা পাশে একটা সরে যাবে ঠিকই, কিন্তু অতটা টাইট ভাবে বসতে পারবে না। তাই ঘর্ষণ বলের মানটা খানিকটা কমে যায় এবং এই খানিকটা কমে গিয়ে নন নিউটনে গিয়ে পরে ফিক্সড হয়ে যাবে উদাহরণ হিসাবে। এই কারণে চল ঘর্ষণ বলের মানটা স্থিত ঘর্ষণ থেকে খানিকটা কমে যায়। এর যদি একটা লেখচিত্র আঁকেন বাহ্যিক প্রযুক্ত বলের সাথে ঘর্ষণ বলে, তাহলে লেখচিত্রটা দাঁড়াবে এইরকম। এদিকে আঁকছি বাহ্যিক বল, আর এদিকে আঁকবো ঘর্ষণ বল, বাহ্যিক বলের ঘর্ষণ। এই যে চারটা দেওয়া আছে এখান থেকেই হয়ে যাবে। প্রথম দিকে কি 0 থেকে বাহ্যিক বলটা আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে, যেমন বাড়িয়ে যাব ঘর্ষণ বলটা একই রকম ভাবে বাড়বে। তার মানে এরকম একটা স্ট্রেট লাইন, বাহ্যিক বল বাড়িয়ে যাচ্ছে, ঘর্ষণ বলটা আস্তে আস্তে বাড়ছে। বাড়তে বাড়তে এর বাড়ার একটা নির্দিষ্ট সীমা আছে, ধরে নিচ্ছি এত দূর পর্যন্ত বাড়তে পারে। এত দূর পর্যন্ত মানে এই বলটা হচ্ছে ছবিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 নিউটন, 10 নিউটন। লেখচিত্র আঁকার সময় 10 নিউটনটা আঁকবে না, এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ। এরপর কি হবে, বাহ্যিক প্রযুক্ত বলটা যদি আমরা বাড়াই তাহলে ঘর্ষণ বলের মানটা সামান্য খানিকটা কমে যাবে। বাহ্যিক বলটা বাড়লাম, ঘর্ষণ বলের মানটা সামান্য কমে গেল। এরপর প্রযুক্ত বলটাকে যদি বাড়িয়ে যাও তাহলে ঘর্ষণ বলের মানটা আর কোনো পরিবর্তন ঘটবে না, ওইখানে ফিক্সড হয়ে থেকে যাবে। মানে এরকম একটা সমান্তরাল সরলরেখা হয়ে যাবে। বাহ্যিক প্রযুক্ত বলটা বাড়ালেও ঘর্ষণ বলটা আর বাড়বে না, একটা নির্দিষ্ট মানে এসে স্থির হয়ে গেছে। তাহলে এই জায়গায় যে ঘর্ষণটা কাজ করবে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ। আর এই জায়গায় যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে চলন ঘর্ষণ। আর একদম যে টপ পয়েন্টটা এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ সীমাস্থ মানটা, সীমাস্থ ঘর্ষণ মান, এই হচ্ছে
ঘর্ষণ বলের সাথে বাহ্যিক প্রযুক্ত বলের লেখচিত্র কিভাবে পরিবর্তিত হয়। লেখচিত্র একটা করে রাখো, লেখচিত্রটা মাঝে মধ্যে পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেন হিসেবে পড়ে যায়, যে ঘর্ষণ বলের সাথে বাহ্যিক প্রযুক্ত বলের লেখচিত্র অঙ্কন করা। আচ্ছা, এরপর যেটা আসবো সেটা হচ্ছে ঘর্ষণ বল সংক্রান্ত সূত্রগুলোতে আসবো, যে ঘর্ষণ বলটা কি বিষয়ের উপর নির্ভর করে। ঘর্ষণ বল, হ্যাঁ বলো। বলটা যদি 8 নিউটন হয়ে যায় তখন বস্তুটা আবার স্থির হয়ে যাবে। 8 নিউটন হয়ে যাওয়া মানে কি? আচ্ছা, এখানে 9 নিউটন আছে, তুমি এইদিকে 8 নিউটন করে দিলে, ঠিক আছে, আরেকজনকে সরিয়ে দিলে, 8 নিউটন করে দিলে ঘর্ষণ বলের মানটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে এই হচ্ছে একটা বস্তু টেবিলের উপর নামানো ছিল, এর সামনের দিকে গতিশীলই ছিল, গতিশীল ছিল সামনের দিকে, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছিল? গতির বিরুদ্ধে, এই দিকে 9 নিউটন কাজ করছে। কিন্তু তুমি বাহ্যিক প্রযুক্ত বলটাকে কমিয়ে দিয়ে 8 নিউটন করে দিলে, 8 নিউটন, তাহলে লব্ধি বলটা কোন দিকে কাজ করবে? যদি 9 নিউটনটা বেশি, তাহলে লব্ধি বলটা নিশ্চয়ই এই দিকে কাজ করবে। কত? 1 নিউটন লব্ধি বল কাজ করবে, দুটো বিয়োগ করবে। এবার 1 নিউটন যে লব্ধি বলটা কাজ করছে কোন দিকে? বস্তুটা গতিশীল ছিল এই দিকে, তার উল্টো দিকে 1 নিউটন বল কাজ করছে। তাহলে গতির বিরুদ্ধে যদি বল হয় তাহলে মন্দন সৃষ্টি হবে। তাহলে বস্তুটা মন্দন হতে হতে গতিবেগ আস্তে আস্তে কমবে, করতে করতে হয়ে যাবে একটা টাইম। ঠিক আছে? হুম। আচ্ছা, এরপর আসা যাক ঘর্ষণের সূত্রগুলো।